আসসালামু আলাইকুম। আমি হেনা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে অনেক সুস্বাদু। সাধারণত তেলাপিয়া মাছটা একটু মিষ্টি জাতের মাছ। তো এটা একটু ঝাল ঝাল করে দো পেঁয়াজা করলে খেতে বেশ মজা লাগে। আচ্ছা, আমরা তাহলে মূল রেসিপিটি শুরু করি। এখন একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটা সাধারণত আমি ম্যাক্সিমাম রান্নাতেই ইউজ করে থাকি, আমি রেগুলার রান্নাতে। তেলাপিয়া মাছ আমি আগেই হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো তেল গরম হয়ে গেলে দিয়ে দেব। মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিব। একটু ভালোভাবেই ভাজবো, কারণ মাছগুলার থিকনেস একটু বেশি, যে কারণে ভাজাটা একটু বেশ কিছুক্ষণ সময় নিয়েই ভাজবো। খুবই সাধারণ একটা জিনিস, সরিষার তেলে এভাবে মাছ ভাজি করলে এরকম ফেনা ফেনা হয়ে ওঠে। এটা খুবই একটা নর্মাল। আর যদি কিছুক্ষণ তেলটাকে গরম করে তাপ দিয়ে নেওয়া হয় তাহলে এই ফেনাটা সাধারণত ওঠে না। আমাদের এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। আমরা উল্টে দিব। মাছটা একটু বেশ বড়, এই কারণে আম, উল্টানোর পর মনে হচ্ছে যে না, এই পাশটা আরো একটু ভাজা লাগতে পারে। আমি লাল লাল করেই আর কি এপিস এপিট ওপিট ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এবার আমরা তেল থেকে মাছগুলো তুলে নিব। এখন মাছের মাথাটাও ভেজে নিব ভালোভাবে। এই তো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। তাহলে এখন আমরা একটা কড়াই নিই। কড়াইতে মাছের ভেজে রাখা যে অবশিষ্ট তেল, সেই তেলটিও কড়াইতে আমরা উপর করে একটু হালকা করে নিয়ে নিব, যাতে পোড়াগুলো যেন না পড়ে। এখন আরেকটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছে, মনে হচ্ছে যে না আরেকটু সরিষার তেল লাগবে। আস্ত গোটা মেথি একটু
দিয়ে দিব তেলে। এটা সাধারণত আমি যেকোনো বড় মাছ দো পেঁয়াজা করার সময় ফোড়ন দেই মেথি। মেথি ফোড়ন দিলে আসলে ওই রান্নাটা না খুব মানে ফ্লেভারফুল হয়। একটা অন্যরকম একটা ফ্লেভার এড হয়। মেথির একটা যে একটা স্মেল, এটা মানে খাবারের সাথে একদম মিশে যায়। কিন্তু এটা ইউজ করারও একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে যে মেথিটা শুধু ফোড়নে দিলেই হবে না। মেথিটা একেবারে পুড়ে কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত মেথিটাকে ভালোভাবে রোস্ট করতে হবে। কালো না হয়ে গেলে কিন্তু মেথির ফ্লেভার হচ্ছে খাবারে আসবে না। এটাই। এটা যদি হালকা ব্রাউনও হয় তাও ফ্লেভার আসবে না। এটাকে অবশ্যই ভালো করে তেলে ভেজে কালো করে ফেলতে হবে। আমি সময় নিয়েই মেথিটাকে কালো করে ভেজে নিচ্ছি। একটু সময় লাগছে কারণ তেল একটু এড করার পরে তেলটার হচ্ছে হিটটা কমে গেছে এই কারণে। এই তো আমার মেথিটা সুন্দরভাবে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট। এবার আমি ১.৫ কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। আর তার সাথে কাঁচামরিচ ৫-৬ টা মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন তেলে হালকা ভুনা হয় তখন একটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যে ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে। এখন আমি আদা রসুন ১ চামচ করে ১ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা এই আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিব যাতে করে এর কাঁচা যে আম গন্ধটা এটা চলে যায়। ভালো করে এটা ভেজে নেওয়ার পরে আমি এখানে জিরার পেস্ট এড করব। ১ চা চামচ জিরার পেস্ট এড করলাম। আমি যখন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তেলে দিয়েছিলাম তখন আমি লবণও স্বাদ মতো এড করেছিলাম। ওইটা খুব সম্ভবত আমার একটু স্কিপ হয়ে গেছে। আপনারাও স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এবার আমি গুঁড়া হলুদ আর গুঁড়া মরিচ আম পানিতে গুলে আমি হচ্ছে দিয়ে দিলাম ১ চা চামচ করে। এখন আমি সাধারণত গুঁড়া যেই মরিচ আর হচ্ছে হলুদ, আম লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হচ্ছে আমি সাধারণত পানিতে গুলিয়ে যেকোনো রান্নায় ব্যবহার করে থাকি। এতে করে ভালো একটা মানে ভালো একটা ফ্লেভার থাকে, স্বাদ গন্ধটা ঠিক থাকে। সাধারণত হচ্ছে অনেকে আম বেশি দেখা যায় আরকি যে গুঁড়া মরিচ, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া সরাসরি হচ্ছে রান্নায় দেয়। কিন্তু আমি এটা দেই না। কারণ আমার কাছে মনে হয় কি যে ওটা পানিতে একটু গুলিয়ে নিলে মসলাটার হচ্ছে ফ্লেভার গুলা ভালোভাবে পানিতে রিলিজ হয়। আর এটা যখন আমি আ উম তেল অথবা যেকোনো কিছুতে দিই তখন ওইটার ফ্লেভারটা হিটের কারণে নষ্ট হয়ে যায় না। এটা একটা খুব ভালো টেক্সচার আসে। কিছুটা বাটা মসলার মতোই মনে হয় আরকি আমার কাছে। মানে আমাকে একটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন দেয় যে না আমি বাটা মসলার মতনই আরকি ফ্লেভার পাচ্ছি। এখন পুরা রান্নাটাতেই হচ্ছে এই মসলাটাকে খুব ভালো করে আমি হচ্ছে আ ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে করে আম তেলটা উপরে উঠে আসে আর পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে যাবে অ্যান্ড হচ্ছে
মসলাগুলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সময় নিয়ে, অবশ্যই সময় নিয়ে, আর হচ্ছে আম চুলার আঁচটা একটু কমিয়ে আরকি হচ্ছে রান্নাটা করব। এই পর্যায়ে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া এড করছি। এটা করার কারণ হচ্ছে যেকোনো বড় মাছের রান্নায় ভুনা করি আর দো পেঁয়াজা করি, ধনিয়ার গুঁড়াটা মাছের সাথে খুব ভালো যায়। মানে খুব সুন্দর একটা এনহ্যান্স করে ফ্লেভার। আর এখন আমি পানি এড করলাম যাতে করে মসলা, যেহেতু আমি ধনিয়ার গুঁড়া এড করছি পাউডারি ফর্মে, তো ওটা যাতে হচ্ছে কোনোভাবেই জানি পুড়ে স্বাদটা নষ্ট না হয়ে যায়। এক্ষেত্রে আমি এখন একটু পানি এড করলাম। এবার এই পানিটা টেনে যাওয়া মানে আগ পর্যন্ত ভালো করে হচ্ছে মসলাগুলো আবার কষিয়ে নেব। আস্তে, আস্তে করে মসলাগুলা হচ্ছে কষিয়ে উপরে তেলটা উপরে উঠে আসছে। এখন আমি একটা টমেটো ভালো করে কুচি করে, ছোট, ছোট কুচি করে কিউব করে কেটে রান্নার এই পর্যায়ে দিয়ে দিব। পাকা টমেটো, এটা অনেক মানে একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা রান্নায় বিশেষ করে মাছ ভুনা, মাছের দো পেঁয়াজা, এই ধরনের বড় মাছের আ দো পেঁয়াজা বা ভুনাতে প্রচুর পরিমাণের আম স্বাদ মানে ফ্লেভার এড করে টমেটো। কারণ টমেটো থেকে যে কালারটা আসে রান্নায়, আর যেই ফ্লেভারটা আসে, এটা আসলেই খেতে খুব মজা লাগে। দেখতেও অনেক সুন্দর লাগে। তো টমেটো আমার কখনোই মিস যায় না এই ধরনের রান্নাতে। আমি অবশ্যই টমেটো পারলে হচ্ছে পিল করেও আমি দেই। পিল করে উপরের চামড়াটা ফেলে একদম একদম কুচি, কুচি করে একদম মিহিন করে বা গ্রেট করেও আমি দেই। পেস্ট করেও দেই। হুম? পেস্ট করে দিলে একরকম টেক্সচার আসে। আর এইভাবে দিলে হয় কি আম উপরে, উপরে একেক জায়গায় লাল, 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 লাল একটা অন্যরকম একটা কালার আসে রান্নাতে। দো পেঁয়াজা, যেহেতু দো পেঁয়াজা, পেঁয়াজটাও আমি এখানে বেটে দিচ্ছি না। সেক্ষেত্রে পেঁয়াজটাও যেহেতু আমি কুচি করে দিচ্ছি, এ কারণে আমি টমেটোটাও কুচি করে দিচ্ছি। ২ টাতে কম্বিনেশনে অনেক ভালো একটা আম চোখে দেখতে অনেক বেশ ভালো লাগে। আর যদি আমি এখানে পেঁয়াজটাও আম ব্লেন্ড করে দিতাম, তাহলে অবশ্যই আমি টমেটোটা পিল করে, সুন্দর করে ব্লেন্ড করে একদম দিয়ে দিতাম। পুরা গ্রেভিটা পারফেক্ট গ্রেভিনেস আসতো। এটা দো পেঁয়াজা যেহেতু, পেঁয়াজটা একটু আমাদের চোখে পড়বে অ্যান্ড টমেটোগুলা যখন আম ভালোভাবে ম একদম মোলায়েম হয়ে একেবারে উপরে খোসাটা যখন একটু সরে, সরে যাবে তখন দেখতে বেশ ভালো লাগবে। এখন আমি এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি আম বেশি করে দিয়ে আমি এখন আম ওয়েট করব যে ভালোভাবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে একেবারে পারফেক্টলি যখন ফুটে উঠবে, অলরেডি যে ফেনা, ফেনা হয়ে আসছে পুরাটা, এখন ফুটে উঠবে। ফুটে উঠলে আমি হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে আ ঝোলের উপরে বসিয়ে দিব। যারা নতুন, নতুন রান্না শিখছে বা রান্না করছে বাসায়, তারা হচ্ছে আমার এই রেসিপিগুলো ইজিলি হচ্ছে বাসায় বসে রান্না করতে পারবে। এমন কোনো কমপ্লিকেটেড কিছু না। খুবই মানে সিম্পল অ্যান্ড খেতেও অনেক সুস্বাদু। এখন আমি
ঝোলের উপরে মাছগুলো, ভাজা মাছগুলো সুন্দর করে বসিয়ে দিব। ঝোলটা এমন পর্যায়ে দিব, মাছগুলো বসাবো যাতে করে মাছগুলো একেবারে ডুবে যায়। হ্যাঁ, এতে করে যেহেতু আমি একটু কড়া করে ভাজছি, এই 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 ঝোলটার ভেতরে দেওয়ার কারণে মাছগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঝোল, মসলা সব ঢুকে ফুলে, ফুলে উঠবে। ভাজা মাছ যখন একটু বেশি ভাজা হয়ে থাকে তখন একটু ঝোল, ঝোল অবস্থায় যদি আমরা হচ্ছে মাছটাকে বসিয়ে দিই তাহলে হয় কি আ ঝোলটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে মাছগুলা খুব বেশ ফুলে, ফুলে ওঠে। এবার আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম লো হিটে রেখে এবার ১০ থেকে ১৫ মিনিটের মতো আমরা রান্না করব। এর ভেতরে হয়তোবা কয়েকবার আমি হচ্ছে তুলে, তুলে হালকা একটু নেড়ে দিব বা দেখব যে ঠিকভাবে ঝোলটা কতটুকু আছে বা টেনে গেছে চেক করার জন্য। আদারওয়াইজ পুরো সময়টা ১০ থেকে ১৫ মিনিট আপনি এভাবেই রেখে দিতে পারেন। আমি এখন ঢাকাটা তুলব, তুলে চেক করব যে ঝোলটা কতটুকু আছে। আমি এতটাও ঝোল রাখবো না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে চেক করে নিলাম। আর একটু লবণটা চেক করছি যে লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে আপনাদের অবশ্যই টেস্ট করে দেখবেন যে আপনাদের লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি লবণ কম বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর যেকোনো রান্নায় আমি ১ম থেকেই অল্প করেই লবণ এড করি। কারণ লবণটা আমি একবারে মানে বেশি করে এড করি না। কারণ এটা আসলে আ বেশি হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এই কারণে আমি একটু পরপর চেক করে দেখি যে লবণটা ঠিক আছে কিনা। তারপর আমি পরে গিয়ে আবার লবণ এড করি। আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। এখন আমি একটু উম ভেজে রাখা আমার জিরা ব্লেন্ড করা ওইটা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি উপর থেকে একটু দিয়ে দিব। ব্যাস সুন্দর। দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আবার ঢেকে দিব। ঢেকে একদম লো হিটে রেখে আমরা এখন এখন আর ৫-৬ মিনিট লো হিটে আরকি কুক করে নিব। এতে করে ভাজা জিরার গুঁড়াটা হচ্ছে ভালোভাবে উপরে একটা ভালো একটা ফ্লেভার এড করবে। ভাজা জিরার গুঁড়া বা ভাজা মানে গরম মসলা অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে রান্নার মাঝখানে বা দিব না। এটা অবশ্যই রান্নার শেষের দিকেই দিতে হয়। কারণ এটা যদি আমরা রান্নার মাঝখানে দেই, এটার যে ফ্লেভারটা ওটা থাকে না। ওইভাবে বোঝা যায় না। এইজন্য আমরা শেষের দিকে এসেই আরকি ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়াটা আমরা অনেক সময় এড করি। আমাদের হয়ে গেছে। এখন আমরা তুলে একটু আ ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিব। এটা আমার ফ্রেশ ধনিয়া পাতা না। এটা হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা। আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেটাই আরকি উপর থেকে দিয়ে দিলাম। ফ্রোজেন ধনিয়া পাতা রান্নার ইউজ করলে এটা হচ্ছে যখন আপনি ওই ফ্রোজেনটা উপর দিবেন তখন এটা আ একদম যে মানে রিয়াল যে ধনিয়া পাতা ওইটার কালার চলে আসে। কালারটা একদম পারফেক্টলি থাকে। এই জিনি এই, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। এই কারণে আমি প্রায় আ এখন থেকে হচ্ছে ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখি। অনেক সময় দেখা যায় ধনেপাতা থাকে না, ফ্রেশ ধনেপাতা থাকে না বাসায়। তো তখন এটা অনেক কাজ দেয় আমাকে। মানে অনেক হেল্প করে। তো আমি এইটা আরকি বেশ স্টোর করে রাখার চেষ্টা করি। দেখেন পুরা রান্নাটার কালারটা কি সুন্দর এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। ধনিয়া পাতাগুলা খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা একদম পারফেক্ট। গ্রিনি একদম মানে গ্রেভি, রেডনেস সবকিছু একদম পারফেক্ট।
আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এই হলো আমার রেসিপি, তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটিকে লাইক করবেন। থ্যাংক ইউ।